সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। বাংলা সম্ভার প্রতিনিয়ত বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী এবং সাহিত্যকর্মের বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। একবার কল্পনা করা যাক এমন এক মানুষের কথা, যার পেটের তীব্র ক্ষুধা, পরনে একেবারে জীর্ণ কাপড়, আর যে কিনা নিছক এক মুঠো অন্নের খোঁজে, মানে স্রেফ বেঁচে থাকার তাগিদে নিজের এলাকা ছেড়ে পালিয়েছে। হ্যাঁ, পেটের দায় আর কি। ঠিক, তো স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে এমন একজন অভাবী মানুষের প্রথম লক্ষ্য হবে যে কোনো উপায়ে একটু খাবার জোগাড় করা। অন্যের দায়ে বেঁচে থাকা, তাই তো? একদম তাই। কিন্তু ধরুন, যদি সেই একই মানুষটি একটা সম্পূর্ণ অপরিচিত গ্রামে ঢুকে কোনো অস্ত্র বা গায়ের জোর ছাড়াই স্রেফ একটা কাল্পনিক গল্প আর এক টুকরো লাল কাপড়ের ওপর ভর করে পুরো গ্রামটার একচ্ছত্র রাজা হয়ে ওঠে। ব্যাপারটা আসলে অবিশ্বাস্য শোনায়, তাই না? একদম শূন্য থেকে শুরু করে কিভাবে আস্তে একটা জনপদকে মনস্তাত্ত্বিকভাবে বশ করা যায়, আজকের এই গভীর অনুসন্ধানে আমরা ঠিক সেই অদ্ভুত কৌশলগুলোরই ব্যবচ্ছেদ করে দেখব। দারুণ একটা বিষয়। আমাদের হাতে থাকা সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস লাল সালুর বিভিন্ন সূত্র থেকে আমরা জানার চেষ্টা করব কিভাবে মানুষের বেঁচে থাকার আদিম প্রবৃত্তি একটা নিখুঁত নিয়ন্ত্রণের সাম্রাজ্য তৈরি করতে পারে। আর এখানে কিন্তু আমরা কোনো পক্ষের হয়ে কথা বলছি না। না, একেবারেই না। আমরা বরং সাহিত্যিক দলিলে থাকা মানুষের ক্ষমতার লোভ আর টিকে থাকার ছকটার গভীরে তলিয়ে দেখার চেষ্টা করব। তো এই আলোচনার শুরুতে গল্পের প্রেক্ষাপটটি আসলে একটু বোঝা দরকার, কারণ এটাই পুরো মনস্তাত্ত্বিক খেলার মূল চাবিকাঠি। ওই শুষ্ক অঞ্চলটার কথা বলছেন তো? হ্যাঁ, এমন এক শস্যহীন অঞ্চলের কথা এখানে বলা হয়েছে, যেখানকার মানুষগুলো প্রতিনিয়ত অভাবের সাথে লড়াই করে। মানে তাদের কাছে বেঁচে থাকাটাই একটা বিশাল সংগ্রাম। ঠিক। আর এই অভাবের তাড়নাতেই তো মজিদ নামের মূল চরিত্রটি ঘর ছাড়ে। সে ঘটনাক্রমে এসে পৌঁছায় মোহব্বতনগর গ্রামে, যে গ্রামটি তুলনামূলকভাবে বেশ সচ্ছল ছিল। একদম। কিন্তু মজিদের এই আগমন কোনো সাধারণ আগমন ছিল না। এটা ছিল একটা সুপরিকল্পিত অনুপ্রবেশ। আচ্ছা, ঠিক এই জায়গাটিতেই আমার একটা খুব বড় খটকা লেগেছে সূত্রগুলো পড়তে গিয়ে। কিরকম? আমি বুঝতে পারছি না, মানে একজন অচেনা সহায় সম্বলহীন লোক একটা নতুন গ্রামে ঢুকেই সেখানকার সবচেয়ে প্রভাবশালী মানুষদের, এমনকি গ্রামের মোড়লকেও সরাসরি বকাঝকা করতে শুরু করলো। হ্যাঁ, ওই তাহের আর কাদেরের মাছ ধরার দৃশ্যটা। ঠিক, শ্রাবণ মাসের শেষের দিক তাহের আর কাদের মাছ ধরছিল, তখন তারা প্রথম মজিদকে দেখে। লোকটা আকাশের দিকে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এরপর সে সোজা খালেক ব্যাপারীর বাড়িতে গিয়ে সবাইকে জাহেল, বেলেম বা অশিক্ষিত বলে গালমন্দ শুরু করে দেয়। এটা বেশ নাটকীয় ছিল। তো সাধারণত এমন কিছু ঘটলে তো গ্রামবাসীর তাকে পাগল ভেবে তাড়িয়ে দেওয়ার কথা, কিন্তু তারা সেটা না করে উল্টো তার কাছে মাথা নত করলো কেন? এটা গাণিতিকভাবে কিভাবে সম্ভব? কারণ মজিদ কিন্তু মানুষের সাধারণ যুক্তিবোধের জায়গায় আঘাত করেনি। আচ্ছা, সে আঘাত করেছিল মানুষের সবচেয়ে আদিম এবং দুর্বল জায়গাটিতে, মানে ভয় আর অপরাধবোধ। ও, বুঝতে পারছি। মজিদ জানতো, সে যদি সাধারণ একজন অভাবী মানুষ হিসাবে গ্রামে ঢোকে, তাহলে সে বড়জোর কারো বাড়িতে দুবেলা ভাত পাবে। হ্যাঁ, কিন্তু কোনো সম্মান বা ক্ষমতা পাবে না। একদম তাই। তাই সে একটা চমৎকার গল্প ফাঁদে। সে জানায় গ্রামের বাঁশঝাড়ের পাশের একটা পুরনো পরিত্যক্ত কবর আসলে মোদাচ্ছের পীরের মাজার। আচ্ছা। আর সে নিজে গারো পাহাড়ে খুব শান্তিতেই ছিল, কিন্তু এক দৈব স্বপ্নের আদেশে এই মাজার রক্ষণাবেক্ষণের জন্য সে ছুটে আসতে বাধ্য হয়েছে। তার মানে সে একটা ভেরিফাইড বা প্রত্যাদেশপ্রাপ্ত স্বপ্নের দাবি করল, যেটার সত্যতা যাচাই করার কোনো উপায় তো কারণেই। ঠিক ধরেছেন। আর এর মাধ্যমেই সে গ্রামবাসীর মনে একটা ভয়ঙ্কর অপরাধবোধ ঢুকিয়ে দিল।
মানে তাদেরকে বোঝালো যে এত বড় একজন পীরের মাজার অযত্নে ফেলে রেখে তারা ভয়ানক পাপ করেছে। হ্যাঁ, যখন মানুষের মনে তীব্র অপরাধবোধ আর পারলৌকিক শাস্তির ভয় ঢুকে যায় তখন তারা আর প্রমাণ খোঁজে না। লজিক তখন কাজ করে না। মজিদ মূলত তার নিজের পেটের ক্ষুধাকে নিবারণ করার জন্য গ্রামবাসীর এই আধ্যাত্মিক ভীতিকে পুঁজি করেছিল। তাদের ভয়টাই রূপান্তরিত হলো মজিদের ক্ষমতার মূলধনে। একদম। জঙ্গলের ভেতরে সেই সাধারণ কবরটার ওপর একটা লাল শালু কাপড় টানিয়ে দেওয়া হয়। আর আগরবাতির ধোঁয়ায় মজিদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম একটা জমজমার ব্যবসায় পরিণত হয়। ঠিক তাই। কিন্তু মাজার তো প্রতিষ্ঠিত হলো, মজিদ খাওয়া পড়ার নিশ্চয়তা পেল, জমি জমাও করল। আমার প্রশ্ন হলো, শুধু একটা মাজার দিয়ে কি দিনের পর দিন পুরো সমাজকে নিয়ন্ত্রণ করা সম্ভব? না, শুধু মাজার দিয়ে দীর্ঘমেয়াদে সেটা সম্ভব না। কারণ মানুষ তো একসময় অভ্যস্ত হয়ে যায়। সূত্রগুলো থেকে দেখছি যে সে এরপরে বিয়ে করে রহিমা নামের এক নারীকে। এই বিয়ের পেছনে কারণটা কি শুধুই সংসার করা? না না, এখানেও তার একটা সূক্ষ্ম কৌশল ছিল। মজিদের প্রতিটি পদক্ষেপই অত্যন্ত হিসাব করা। আচ্ছা, একটা সমাজকে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ করতে হলে কেবল বাইরের ভীতি প্রদর্শন যথেষ্ট নয়, সমাজের একেবারে অন্দরমহলে প্রবেশ করতে হয়। মানে ব্যক্তিগত জীবনে? হ্যাঁ, রহিমার চরিত্রটি খেয়াল করলে দেখা যাবে সে শারীরিকভাবে বেশ লম্বা চড়া এবং শক্তিশালী, কিন্তু মানসিকভাবে সে মজিদের প্রতি চরম অনুগত এবং বিশ্বাসী। মজিদ রহিমাকে বিয়ে করেছিল মূলত একটা অদৃশ্য গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করার জন্য। একটু খুলে বলা যায় বিষয়টা? গোয়েন্দা নেটওয়ার্ক কিভাবে কাজ করত? গ্রামের মহিলারা তো আর সরাসরি মজিদের কাছে আসতে পারে না, তাই রহিমাই হয়ে ওঠে তাদের অবলম্বন। ও, বুঝতে পেরেছি। রহিমার মাধ্যমে মজিদ গ্রামের প্রতিটি পরিবারের ভেতরের খবর, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ব্যক্তিগত দুর্বলতা সবকিছু জেনে নিতে থাকে। ইনফরমেশন ইজ পাওয়ার। একদম। কার বাড়িতে কি হচ্ছে, কে কাকে সন্দেহ করছে, এগুলো মজিদ রহিমার কাছ থেকে শুনে নেয়। আর পরে মজলিসে বসে এমনভাবে কথা বলে যেন সে তার আধ্যাত্মিক ক্ষমতা বলে এসব জানতে পেরেছে। হ্যাঁ, ঠিক এই কৌশলটাই সে কাজে লাগায়। বাপরে, এটা তো পুরোপুরি ইনফরমেশন অ্যাসিমেট্রি বা তথ্যের বৈষম্যকে কাজে লাগানোর একটা মাস্টার ক্লাস। যার কাছে যত বেশি গোপন তথ্য, তার ক্ষমতা তত বেশি। একদম, যেমনটা ঘটেছিল ওই তাহের কাদেরের বাবার ক্ষেত্রে। ওই হাসুনির মায়ের যে ঘটনাটা। হ্যাঁ, তাহের কাদেরের বাবা একসময় খুব রকচটা স্বভাবের ছিল, কিন্তু বয়সে দুর্বল হয়ে যাওয়ায় স্ত্রীর গালমন্দ শুনতে হতো। পারিবারিক কলহ। একদিন সেই বৃদ্ধ রাগের বশে তার মেয়ে হাসুনির মাকে প্রচণ্ড মারধর করে। এই পারিবারিক সংঘাতের খবর রহিমার মাধ্যমে মজিদের কানে পৌঁছায়। আচ্ছা। মজিদ তখন ভর মজলিসে সবার সামনে সেই বৃদ্ধকে ডেকে চরম অপমান করে। অপমানের গ্লানি সইতে না পেরে বৃদ্ধ লোকটি আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে চিরতরে নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু মজিদের তো ওই বৃদ্ধের সাথে সরাসরি কোনো শত্রুতা ছিল না, তাহলে এত নির্মমভাবে তাকে সমাজচ্যুত করার কি দরকার ছিল? কারণ ওই বৃদ্ধ ছিল সমাজের একটা বিশৃঙ্খল উপাদান, মানে আনপ্রেডিক্টেবল। ঠিক তাই। সে মজিদের নিয়মের তোয়াক্কা করত না, তার আচরণ অনুমান করার বাইরে ছিল। একজন নিয়ন্ত্রক কখনোই তার নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো বিশৃঙ্খল উপাদানকে বরদাস্ত করে না। মানে বৃদ্ধকে সরিয়ে দেওয়ার মাধ্যমে মজিদ আসলে পুরো গ্রামকে একটা পরিষ্কার বার্তা দিল। হ্যাঁ, বার্তাটা হলো এই গ্রামে আমার তৈরি করা কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা কারণ নেই। আর এর পরপরই তো মজিদের আসল রূপটা আমরা দেখতে পাই। হাসুনির মা যখন মজিদের বাড়িতে কাজ নিতে আসে, ওই জায়গাটা বেশ গা ছমছমে। হ্যাঁ, মজিদ তাকে দেখে কামুক দৃষ্টিতে তাকায়। মুখে বিটি বা মেয়ের মতো বলে ডাকলেও তার ভেতরে যে চরম অন্ধকার আর আদিম লালসা বয়ে চলেছে সেটা স্পষ্ট হয়ে ওঠে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো রহিমা এবং হাসুনির মা দুজনেই কিন্তু এটা বোঝে। হ্যাঁ, দুজনেই বোঝে, কিন্তু তারা না বোঝার ভান করে থাকে। আর এই না বোঝার ভান করে থাকাটাই হলো ভয়ের রাজত্বের সবচেয়ে বড় সাফল্য। মানে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। ঠিক, ভয় মানুষকে প্রতিরোধ করার ক্ষমতা কেড়ে নেয়। মজিদ কেবল মানুষের সম্পত্তি দখল করেনি, সে মানুষের মননশীলতার উপরেও এমন এক আধিপত্য প্রতিষ্ঠা করেছে যেখানে অন্যায় দেখেও কেউ প্রতিবাদ করার সাহস পায় না। পাশের গ্রাম আওয়ালপুরে যখন এক নতুন পীর সাহেবের আগমন ঘটে, তখন মজিদ কিভাবে সেটা সামাল দেয়? কারণ সূত্র বলছে এই নতুন পীর তো সাধারণ কেউ নয়। না, সে বেশ প্রতাপশালী। সে উর্দু আর ফার্সি ভাষায় ওয়াজ করে, যা শুনে মানুষ একেবারে মোহিত হয়ে যায়। এমনকি ইউনিয়নের প্রেসিডেন্টও তার ভক্ত। হ্যাঁ, এটা মজিদের জন্য একটা বিশাল ধাক্কা ছিল।
এই প্রথম মজিদ তার চেয়েও শক্তিশালী কোনো প্রতিযোগীর মুখোমুখি হল। এটি ছিল মজিদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। নতুন পীর সাহেবের উর্দু ও ফার্সি ভাষার ব্যবহারটা এখানে খুব গুরুত্বপূর্ণ। কেন? সাধারণ মানুষ তো এই ভাষা বোঝেই না। ঠিক ওই না বোঝার কারণেই তাদের মনে এই পীরের ক্ষমতা সম্পর্কে একটা রহস্য আর অসীম শ্রদ্ধার জন্ম হয়। ও, ইলিউশন তৈরি হয় একটা। হ্যাঁ, মজিদ বুঝতে পারে তার নিজের গ্রামের মানুষজনও ধীরে ধীরে সেই নতুন পীরের প্রতি আকৃষ্ট হচ্ছে। নিজের লাল শালুর ব্যবসা বাঁচাতে সে মরিয়া হয়ে ওঠে। সে তো প্রথমেই নিজেই গিয়ে নতুন পীরকে আক্রমণ করার চেষ্টা করে, তাই না? হ্যাঁ, জোহরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে দেখে পীরকে বেদাতি আর শয়তানি বলে গালমন্দ করে আসে। কিন্তু আসল সংকটটা তো সেখানে হয়নি। ঠিক, আসল সংকটটা তো তৈরি হয় তার নিজের ঘরের ভেতরে। একদম। গ্রামের মোড়ল এবং মজিদের সবচেয়ে বড় সমর্থক খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা বিবি, যে কিনা নিঃসন্তান ছিল, সে সন্তান লাভের আশায় সেই নতুন পীরের কাছ থেকে পানি পড়া আনতে চায়। এটা তো মজিদের জন্য চরম অবমাননার একটা ব্যাপার। একেবারেই তাই। আমেনা বিবির এই আকাঙ্ক্ষা মজিদের ক্ষমতার ভিত্তিমূলে একটা সরাসরি আঘাত। গ্রামের মোড়লের স্ত্রী যদি মজিদের ক্ষমতা অবিশ্বাস করে, অন্য পীরের কাছে যায়, তবে সাধারণ মানুষ তো মজিদকে আর মানবেই না। কিন্তু এই জায়গাতে আমার সবচেয়ে বড় প্রশ্ন, ঘটনাটি জানাজানি হওয়ার পর মজিদ যা করল তা তো কল্পনারও বাইরে। সে নতুন পীরের বিরুদ্ধে কিছু না করে সরাসরি আমেনা বিবির ওপর আক্রমণ চালালো। হ্যাঁ, সে দাবি করল আমেনা বিবির পেটে নাকি 14 থেকে 21টি পর্যন্ত বেড়ি বা শেকল পড়েছে। ভাবা যায়, তাকে রোজা রেখে মাজার 7 পাক ঘোরার শাস্তি দেওয়া হলো। দুর্বল আমেনা বিবি জ্ঞান হারিয়ে ফেললে মজিদ তাকে অসতী সাব্যস্ত করল। আর খালেক ব্যাপারীকে বাধ্য করল তার স্ত্রীকে তালাক দিতে। আমার প্রশ্ন হলো, মজিদ কেন এত নির্মম হল? সে তো চাইলে মোড়লকে একটু বুঝিয়ে শুনিয়ে বা ধমক দিয়েও বিষয়টা ধামাচাপা দিতে পারত। বিপক্ষের রাজাকে ঘায়েল না করে নিজের দলের সবচেয়ে দুর্বল নারী সদস্যকে এভাবে বলি দেওয়ার কারণ কি? এই জায়গাটি মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের একটা চূড়ান্ত দৃষ্টান্ত। মজিদ জানত নতুন পীরের সাথে সরাসরি লড়াইয়ে সে হয়তো পারবে না, তাই তাকে প্রমাণ করতে হতো যে এই গ্রামে তার ক্ষমতার ওপরে আর কেউ নেই। মানে একটা এক্সাম্পল সেট করা আর কি। একদম। আমেনা বিবিকে ধ্বংস করার মাধ্যমে সে শুধু একজন নারীকে শাস্তি দেয়নি, সে পুরো সমাজের মনস্তাত্ত্বিক মানদণ্ডটা নতুন করে সেট করে দিল। সে প্রমাণ করল যে গ্রামের সবচেয়ে প্রভাবশালী মোড়লও মজিদের ইশারায় নিজের এতদিনের স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়। এবার আসি আক্কাসের কথায়। উপন্যাসের একটা পর্যায়ে আক্কাস নামের এক শিক্ষিত যুবক গ্রামে ফিরে আসে। সে বিদেশ থেকে পড়াশোনা করে এসছে। সে চায় গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে। কারণ সে জানে শিক্ষা ছাড়া এই অন্ধকারের জাল ছেঁড়া সম্ভব নয়। আক্কাসের এই উদ্যোগ তো মজিদের জন্য সবচেয়ে বড় লজিক্যাল বা যৌক্তিক হুমকি ছিল। মজিদ খুব ভালো করেই জানত যে স্কুল প্রতিষ্ঠিত হলে মানুষের চোখ খুলে যাবে, তারা প্রশ্ন করতে শিখবে। আর প্রশ্ন করতে শুরু করলেই তার ওই লাল শালু ঘেরা কবরের গল্পটা ভেঙে পড়বে। তাই সে সরাসরি স্কুলের বিরোধিতা করেনি, সে সুকৌশলে আবারও একটা মজলিস ডাকে। এবং সেই মজলিসে সে আক্কাসকে স্কুলের বিষয়ে কোনো কথাই বলতে দেয় না। একদম না। উল্টো সে হঠাৎ করে আক্কাসের দাড়ি নেই কেন, সে মুসলমানের ছেলে কিনা, এসব নিয়ে ব্যক্তিগত আক্রমণ শুরু করে দেয়। হ্যাঁ, পার্সোনাল অ্যাটাক। আর ঠিক সেই সুযোগে সে সুকৌশলে স্কুলের আলোচনার মোড় ঘুরিয়ে দিয়ে গ্রামে একটা পাকা মসজিদ নির্মাণের প্রস্তাব পাশ করিয়ে নেয়। মজিদের চতুরতা দেখুন এখানে। মজিদ এখানে কিন্তু স্কুল বনাম কোনো স্কুল নেই এমন বিতর্কে যায়নি। না, সে জানত শিক্ষার সরাসরি বিরোধিতা করলে কেউ না কেউ আক্কাসকে সমর্থন করতে পারে। ঠিক, তাই সে অত্যন্ত সুকৌশলে স্কুল বনাম মসজিদ এমন একটা মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক তৈরি করে। আর সাধারণ ধর্মপ্রাণ মানুষের পক্ষে তো আর একটা মজলিসে বসে মসজিদের প্রস্তাবের বিরোধিতা করা সম্ভব নয়। কোনোভাবেই না। আক্কাসের বাবাও ভয়ে নিজের ছেলেকে চুপ করিয়ে দেয়। মজিদ এভাবেই মানুষের ভক্তি আর সেন্টিমেন্টকে ঢাল হিসেবে ব্যবহার করে আধুনিকতার আলো ঢোকার পথটা চিরতরে বন্ধ করে দিল। সে আসলে সব দিক থেকেই জয়ী হচ্ছিল। সত্যি, লোকটার মগজের প্রশংসা না করে উপায় নেই। সে একে একে অবাধ্য বৃদ্ধকে তাড়ালো, প্রতিদ্বন্দ্বী পীরকে ঠেকিয়ে দিল, মোড়লকে বশ করল, আবার শিক্ষিত যুবক আক্কাসকেও হার মানালো। বাইরের সকল শত্রুকে সে নিজের বুদ্ধির জোরে পরাজিত করেছে। এত সম্পদ আর ক্ষমতার মালিক হওয়ার পর মজিদের ভেতরে যৌবনের উন্মাদনা জাগে।
সে জমিলা নামের এক প্রাণচঞ্চল হাসিখুশি কিশোরীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে আনে। আর এই জমিলাই মজিদের সাজানো তাসের ঘরটা ভেঙে দেয়। জমিলার চরিত্রটা তো এই উপন্যাসের সবচেয়ে শক্তিশালী একটা ফ্যাক্টর। একদম। এতদিন মজিদ যাদের সাথে লড়াই করেছে তারা সবাই সমাজের কোনো না কোনো কাঠামোর অংশ ছিল, কিন্তু জমিলা হলো একেবারে কাঁচা স্বতঃস্ফূর্ত যৌবন। সে রহিমার মতো আগে থেকেই মজিদের তৈরি করা ভয়ের চাদরে নিজেকে ঢেকে রাখেনি। না, তার কাছে মজিদের গম্ভীর নিয়মকানুন, তার ভয়াবহ রূপ, এসবের কোনো মূল্যই নেই। জমিলা রহিমাকে শাশুড়ি মনে করে, আর মজিদকে সে ভয় পাওয়ার বদলে এক ধরনের তাচ্ছিল্য করে। এটা তো মজিদের মতো একজন ইগো সর্বস্ব মানুষের জন্য চরম অস্বস্তিকর। তার বাড়িতে যেখানে জোরে নিঃশ্বাস নেওয়াও ভয়ের ব্যাপার, সেখানে জমিলা খিলখিল করে হাসে। মজিদ তাকে নামাজ পড়তে বাধ্য করলে সে জায়নামাজে ঘুমিয়ে পড়ে। আর সবচেয়ে যুগান্তকারী ঘটনাটি ঘটে সেই কাল রাতে। বাপরে, ওই সিনটা! এশার নামাজের সময় জায়নামাজে ঘুমন্ত জমিলাকে ক্ষিপ্ত মজিদ যখন টেনে হিচড়ে মাজারে নিয়ে যায়, তখন চরম বিতৃষ্ণায় জমিলা মজিদের মুখের ওপর থুথু ছিটিয়ে দেয়। ভাবা যায়, একজন এত বড় মাপের ম্যানিপুলেটর, যার ভয়ে পুরো গ্রাম কাঁপে, সে শেষ পর্যন্ত হেরে গেল একটা কিশোরীর কাছে। কারণ জমিলার ওই থুথু ছিটানো কোনো পরিকল্পিত বিদ্রোহ ছিল না। আচ্ছা, ওটা ছিল একটা মানুষের চরম বিতৃষ্ণা থেকে আসা খাঁটি প্রবৃত্তি বা ইনস্টিংক্ট। মজিদের মনস্তাত্ত্বিক সিস্টেম আক্কাসের মতো হিসেবি বা যুক্তিবাদী মানুষের আক্রমণ সামলাতে পারে। কিন্তু জমিলার মতো শর্তহীন, ভয় ডরহীন প্রাণশক্তিকে সে নিয়ন্ত্রণ করতে জানে না। ঠিক, মজিদের জন্য এটা ছিল তার সাম্রাজ্যের প্রথম ফাটল। ক্ষিপ্ত মজিদ জমিলাকে শাস্তি দিতে মাজারে দড়ি দিয়ে বেঁধে রাখে। রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। আর সকালে মজিদ যখন মাজারে যায়, তখন সে যা দেখে তা তার অস্তিত্বের ভিত্তিমূল চিরতরে কাঁপিয়ে দেয়। হ্যাঁ, জমিলা নিস্তেজ হয়ে পড়ে আছে ঠিকই, কিন্তু তার একটা পা ছুঁয়ে আছে সেই তথাকথিত পবিত্র লাল সালু ঘেরা কবরে। এই দৃশ্যটার ভিজুয়াল ইম্প্যাক্ট সাংঘাতিক। কিন্তু জমিলার পা কবরে লেগে থাকাটা তো শুধু একটা শারীরিক অবস্থান নয়, এর পেছনে নিশ্চয়ই অনেক বড় কোনো প্রতীকী অর্থ লুকিয়ে আছে। অবশ্যই। জমিলার পা কবরে লেগে থাকার দৃশ্যটি হল মজিদের তিলে তিলে গড়ে তোলা পবিত্রতার মিথের চূড়ান্ত মৃত্যু। মানে ওই যে ভয় দেখিয়ে রাখত। হ্যাঁ, মজিদ সারা জীবন যে কবরটিকে অলৌকিক আর পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়েছে, নিয়ন্ত্রণ করেছে, আজ তার নিজেরই অবাধ্য স্ত্রী সেই কবরে পা তুলে দিয়ে প্রমাণ করে দিল যে এর কোনো অলৌকিক ক্ষমতা নেই। একদম, এটা সাধারণ মাটির স্তূপ ছাড়া আর কিছুই না। এবং এর প্রভাব তো রহিমার উপরেও গিয়ে পড়ে। ঠিক বলেছেন। যে রহিমা অন্ধভাবে মজিদকে বিশ্বাস করত, যার পৃথিবীতে মজিদই ছিল শেষ কথা, সেই রহিমার মনেও ভয় ও সন্দেহ জাগে। সে বুঝতে পারে মজিদ আসলে যতটা ক্ষমতাধর হিসেবে নিজেকে দাবি করে, সে ততটা নয়। রহিমার এই পরিবর্তন প্রমাণ করে যে ভয়ের রাজত্ব শেষ পর্যন্ত চিরকাল স্থায়ী হতে পারে না। বাইরের পৃথিবীতে প্রবল ক্ষমতাধর এক মানুষ নিজের ঘরের ভেতরে এসে নিজের স্ত্রীদের কাছেই এক পরাজিত, নিঃসঙ্গ এবং চরম অসহায় সত্তায় পরিণত হল। মজিদের এই পতন কোনো শারীরিক বা আর্থিক পতন নয়। তাহলে এটি একটি মনস্তাত্ত্বিক পতন। তার ক্ষমতার পেছনের যে ভ্রম ছিল তা ভেঙে গেছে। সে বুঝতে পারে মিথ্যে দিয়ে তৈরি করা এই সাম্রাজ্যের ভিত্তি আসলে তাসের ঘরের মতোই নড়বড়ে। মজিদ হয়তো একটা উপন্যাসের চরিত্র, কিন্তু তার তৈরি করা নিয়ন্ত্রণের ফ্রেমওয়ার্ক, ইনফরমেশন কন্ট্রোল আর মনস্তাত্ত্বিক ভয়ের খেলা আজও বিভিন্নভাবে আমাদের চারপাশে বিদ্যমান। সেদিক থেকে উপন্যাসটি এখনও কতটা প্রাসঙ্গিক। যখন মানুষের বেঁচে থাকার আদিম সংগ্রাম আর অস্তিত্বের সংকটের সাথে শিক্ষার আলো যুক্ত হয়, তখন কি মজিদদের মতো ধূর্ত মস্তিষ্কের তৈরি করা জাল চিরতরে ছিঁড়ে ফেলা সম্ভব? এই প্রশ্নটা আসলেই আমাদের সবাইকে ভাবায়। এই প্রশ্নটি চিন্তার খোরাক হিসাবে থেকে যাক। ক্ষুধা আর ধূর্ত মস্তিষ্কের মনস্তাত্ত্বিক খেলার এই পর্বের এখানেই সমাপ্তি টানছি। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।